জনগণ সঙ্গে থাকলে বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালে ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। বাবুগঞ্জে সেনা মহড়া পরিদর্শন। টানা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি, তলিয়ে গেছে আমনের বীজতলা। ক্ষতির মুখে কৃষক, অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা। পটুয়াখালীতে কমছে না হামের প্রকোপ, হাসপাতালে নতুন করে ভর্তি 31 রোগী। পিরোজপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্ত 62। জ্বর হলে দ্রুত চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ। এবং সময়োপযোগী পরিকল্পনার অভাবে ভোলার গ্যাস বঞ্চিত দেশ, পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট। গড়ে উঠছে না শিল্প কারখানা, গ্যাস ভিত্তিক উন্নয়নের স্বপ্নে দ্বীপবাসী। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। জলাবদ্ধতা দূর করতে যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান সরকার প্রধানের। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোরের নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন, এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সে লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। জনগণ যতদিন সঙ্গে থাকবে বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। কিছুক্ষণ পর বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাব তার কাছে। অপু, সরকার প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতন বরিশাল সফরে এসেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আজকে এসেছেন। প্রথমে গৌরনদী উপজেলার সেখানে শরীকলে বৃক্ষরোপণ করেন, তারপর সেখানে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কথা বলেন। তারপর সেখান থেকে বরিশাল শহরে আসেন, সাগরদী খালে আসেন। সাগরদী খাল পাড়ে বৃক্ষরোপণ করে সাধারণ মানুষের উদ্দেশ্যে নানান কথা বলেন। এবং আমরা দেখেছি ঢাকা থেকে বরিশালে আসার পথে প্রধানমন্ত্রীকে বরণ করতে বরিশালের মানুষ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা রাস্তার দুপাশে প্রধানমন্ত্রীকে বরণ করে, কেউ ফুলের শুভেচ্ছা, ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়, নানানভাবে প্রধানমন্ত্রীকে বরণ করছে। এই মুহূর্তে বরিশালের শিল্পকলা একাডেমিতে কিছুক্ষণ বাদে এখানে সাংগঠনিক সভা শুরু হবে। সাংগঠনিক সভাটি শুরু হবে দলীয় নেতাকর্মীদের সাথে, সেখানে শুধুই মাত্র নির্ধারিত নেতাকর্মীদেরকে নিয়ে এই ভিতরে সভাটি শুরু হবে। দেখুন যে বাহিরের যে চিত্রটি সেটি হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ নেতাকর্মীরা রাস্তার পাশে অপেক্ষা করছে এক নজর দেখবার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখবার জন্য। শিল্পকলা একাডেমির সামনের অংশে তারা অপেক্ষা করছে, তারা দেখতে যাচ্ছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সার্কিট হাউসে গিয়েছেন দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য, তারপর এখানে আসবেন শিল্পকলা একাডেমিতে এসে দলীয় সাংগঠনিক সভাটিতে তিনি অংশ নেবেন। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে যে বার্তাটি দিয়েছেন যে দেশের জনগণ যদি বিএনপি সরকারের সাথে থাকে তাহলে কোনো বাধা হিসাবে কাজ করবে না। দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়বার জন্য বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। সেই সাথে সাথে বৃক্ষরোপণ করার পাশাপাশি তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, সে যে চারাটি রোপণ করেছে সেটি কেবলমাত্র সিটি কর্পোরেশন কিংবা স্থানীয় সরকারের দায়িত্ব নয়, সম্মিলিতভাবে সবাই যেন পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে, সেই আহ্বানটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন। আপাতত দুপুর 3টা পর্যন্ত বরিশালের শিল্পকলা একাডেমির সামনে থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু। এবার অন্যান্য প্রসঙ্গ। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমন ধানের বীজতলা। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে সদ্য তৈরি করা বীজতলার প্রায় পুরোটাই। মৌসুমের শুরুতেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তৌকিব পেদার ক্যামেরায় বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে পানির নিচে পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি মাঠ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলায়। অনেক জায়গায় পচে নষ্ট হয়ে গেছে সদ্য গজানো চারা। এর মধ্যে বেশি ক্ষতির শিকার হয়েছেন জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালির কৃষক। বৃষ্টির কারণে আমাকে 2 কেনি জমিনের আলাজারি করছি, বীজ পড়া সব নষ্ট হয়ে গেছে। এখন আর ঘরে কোনো ধান নাই, বীজ পড়া যে আছে সব পচে গেছে। আবার নতুন করে ধান করছি, যদি আবহাওয়া যদি ভালো থাকে তা আমাকে এই বীজ হইবে। সরকারের দাবি এই ধানটা তুলে আমি বীজ করতে পারবো, কেনার মতন তৌফিক নেই আমার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি আমন মৌসুমে পটুয়াখালীতে 2,500 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 170 হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছিল, কিন্তু সেই বীজতলার প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। এতে যেমন আবাদ পিছিয়ে যাবে, তেমনি বাড়বে উৎপাদন খরচও। ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন একমাত্র ভরসা আবহাওয়া স্বাভাবিক হওয়া ও সরকারি সহায়তা। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের উপজেলাতে স্লুইস গেট নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি, যাতে স্লুইস গেটগুলো ভাটার সময় খোলা এবং জোয়ারের সময় বন্ধ রাখা যায়। চলতি মৌসুমে জেলায় প্রায় 1,90,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পর্যটন নগরী কুয়াকাটায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন, সরাসরি যাব তার কাছে। বর্ষার শুরুতেই ভাঙন বেড়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। গত কয়েক বছর ধরেই চলছে এই ভাঙন। তবে এই যে কয়েকদিন ধরে উত্তাল ঢেউ, সমুদ্রে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে ঢেউয়ের তাণ্ডবের ফলে কুয়াকাটাতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত কুয়াকাটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যেটি সুরক্ষার জন্য এখানে কংক্রিটের ব্লক দেওয়া হয়েছিল, কিন্তু কংক্রিটের ব্লকগুলো নিচ থেকে বালু সরে গেছে, ব্লকগুলো ডেবে গেছে, যার ফলে এখানে নতুন করে একটা শঙ্কা তৈরি হয়েছে ভাঙনের। সকলে বলছেন যে বন্যা নিয়ন্ত্রণ
বাঁধকে এই যে ব্লক দিয়ে সুরক্ষা করা হয়েছিল সেই সুরক্ষা ব্যবস্থায় এখন যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে এখানে পরবর্তীতে যে ভাঙন আরও তীব্র আকার ধারণ করবে না তার নিশ্চয়তা নেই। এই যে কংক্রিটের ব্লকগুলো দেবে যাওয়ার ফলে ভাঙনের নতুন আকার ধারণ করার ফলে এখানকার যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং এখানে যারা বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরাও কিন্তু আতঙ্কে রয়েছেন। এখানে হুমকির মুখে রয়েছে বাঁধের পাড়ের প্রেসিডেন্ট পার্ক সহ বিভিন্ন হোটেল মোটেল, এছাড়াও পুরো কুয়াকাটা সমুদ্র সৈকতই কিন্তু অনেকটা হুমকির মধ্যে রয়েছে। আমরা গত কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি কুয়াকাটা অব্যাহত ভাঙন চলছে, ভাঙন অব্যাহত রয়েছে এবং এর ফলে কিন্তু কুয়াকাটা শ্রী হারাচ্ছে, কুয়াকাটার সৌন্দর্যও কিন্তু অনেকটা বিলীন হচ্ছে। বারবার সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও টেকসই বাঁধ কিংবা কুয়াকাটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু সেটি কিন্তু আসলে স্থায়ী আকার ধারণ করেনি, যার ফলে কুয়াকাটাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা এই কুয়াকাটাকে নিয়ে যাতে দীর্ঘমেয়াদী প্ল্যানের আলোকে কুয়াকাটাকে টেকসই বাঁধ নির্মাণ করা হয়। আমরা এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছি এটিতে গত কয়েক বছর ধরে কিন্তু ভাঙন শুরু হয়েছিল, যার ফলে কুয়াকাটাতে এই পশ্চিম দিকে সৈকতের 0 পয়েন্ট থেকে এই জায়গাটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে প্রোটেক্ট করার জন্য এখানে ব্লক দেওয়া হয়েছে কংক্রিটের, সেই ব্লকও কিন্তু দেবে গেছে, অর্থাৎ বালু এমনভাবে সরছে যাতে করে কিন্তু এই ব্লক দিয়েও কিন্তু নিরাপদ রাখা যাচ্ছে না এই সৈকতকে। এ কারণে কিন্তু নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং বলছেন যে নতুন করে সমীক্ষা করা দরকার কিভাবে এই কুয়াকাটার বাঁধ রক্ষা করা যায়, সেটাই কিন্তু স্থানীয়রা বলছেন। তো এতটুকু ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সব শেষ। কুয়াকাটা থেকে সহকর্মী শিকদার জাবির হোসেন। এদিকে প্রমত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে পটুয়াখালীর কয়েকটি গ্রাম, জমি ও ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। সহায়তা নয় বরং টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি তাদের। স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙতে ভাঙতে বাড়িঘরের কিনারায় নদী, সড়কের বেশিরভাগই বিলীন, মসজিদ বাজার গাছপালা ঝুঁকিতে। পটুয়াখালীর 10 মিনার তেঁতুলিয়া নদীর অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে কাজিরহান্দা, হাজিরহাট, ধনধনিয়া, গোলখালী ও বাঁশবাড়িয়া গ্রামের কয়েক হাজার মানুষের বাড়িঘর প্রতি বছর ভাঙনের কবলে পড়ে। গত কয়েকদিনে নতুন করে ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। চিরতরে অনেকের মুছে গেছে ভিটামাটি। ত্রাণ বা আশ্বাস নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। ব্লকের ব্যবস্থা করা হোক, ভাঙনটা হিরাক, জানমাল আমরা রক্ষা পাই। হাজার হাজার একর সম্পত্তি এখানে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এনে টেকসই বেড়িবাঁধ চাই। ভাঙন রোধে শিগগিরই স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানান পানি উন্নয়ন বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙতেছে, তো আমরা ওই এলাকায় একটা প্রকল্প গ্রহণের জন্য ইতিমধ্যে সমীক্ষা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সমীক্ষার প্রতিবেদন প্রাপ্তির পরে প্রতিবেদনের সুপারিশ আলোকে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব এবং প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরে উক্ত এলাকায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে কথা হয়েছে যে এখানে এই নদীর নৌপথটা সচল রাখা, সেই ক্ষেত্রে যেন তারা ড্রেজিং করার মধ্যে দিয়ে কিছুটা ভাঙন প্রতিরোধ করে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় যে ধরনের টেকসই বেড়িবাঁধ প্রকল্প নিয়ে থাকে সেই বিষয়টি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। জেলায় মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 25 কিলোমিটার ও 6 কিলোমিটার পুরো ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময় আরও থাকছে। সরু গলিতে যত্রতত্র পার্কিং, অটোরিকশার কারণে সৃষ্টি হচ্ছে যানজট, যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে পিরোজপুর পৌরসভায়। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলছেন প্রশাসক। পটুয়াখালীতে থামছে না হামের প্রকোপ। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 31 জন রোগী ভর্তি হয়েছেন আর চিকিৎসাধীন রয়েছেন 196 জন। হাম রোগীর ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এরপরও তিল পরিমাণ ঠাঁই নেই বারান্দাতেও। রোগী বেশি থাকায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। পিরোজপুর ও পটুয়াখালীতে বেড়েছে ডেঙ্গি ও হাম আক্রান্তের সংখ্যা। আরও জানব
এই মুহূর্তে পিরোজপুরে আছেন সহকর্মী জিয়াউল হক জিয়া ও পটুয়াখালীতে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। শুরুতেই যাব জিয়ার কাছে। পিরোজপুরে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয় জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে 20 জন রোগী ভর্তি হয়েছে এবং পিরোজপুর জেলা হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে 62 জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে। তো এবছর আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে প্রায় 7 শতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয় পিরোজপুরের এই যে হাসপাতাল জেলা হাসপাতাল সহ যে আশেপাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে প্রায় 7 শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় চিকিৎসা নিয়েছে এবং গত মাসে জিয়ানগর উপজেলার এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে, এমনটাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। তো পিরোজপুর জেলা হাসপাতাল 100 শয্যার হাসপাতাল হলেও এখানে প্রতিনিয়ত রোগী ভর্তি থাকে প্রায় 2 শতাধিক। আজকে 256 জন রোগী ভর্তি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে বিছানা আসলে না পেয়ে বারান্দিতে যারা রোগীরা রয়েছে তারা চিকিৎসা নিচ্ছে এবং ফ্লোরে যে যেখানে পারছে চিকিৎসা নিচ্ছে। আসলে পিরোজপুরের জেলার পার্শ্ববর্তী যে বাগেরহাট জেলা রয়েছে, যে বাগেরহাট জেলা থেকে অধিকাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে, এমনটাই আসলে চিকিৎসকরা আমরা জানতে পেরেছি তাদের মাধ্যমে। তো সব মিলিয়ে বলা যায় যে চিকিৎসকরা জানিয়েছেন বা বলতেছেন যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই। আসলে ঠিকমতো হাসপাতালে যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি তারা যদি চিকিৎসা নেন তো অতি সত্ত্বই আসলে ডেঙ্গুর থেকে মুক্তি পাওয়া যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে যারা রয়েছেন অধিকাংশ রোগী আসলে মশারি ব্যবহার করতেছে না। তো ডেঙ্গুতে আক্রান্ত যে রোগীরা রয়েছে তাদের মশারি ব্যবহার করা আসলে উচিত, এমনটা চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। তো আমরা হামের ব্যাপারে জানতে এই মুহূর্তে যাচ্ছি পটুয়াখালী সহকর্মী মনির হোসেন বাদলের কাছে। বাদল, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না পটুয়াখালী জেলায় যে হাম রোগীর সংখ্যা। পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, এই হাসপাতালে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 31 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যে 60টি বেড রয়েছে হামের জন্য বরাদ্দ, এই হামের 60টি বেডের বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু 196 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে। আর এই 60টি বেডের বিপরীতে যে 196 জন রোগী চিকিৎসা নিচ্ছে, প্রতিটা বেডে আমরা দেখতে পাচ্ছি যে 2 জন থেকে 3 জন রোগী চিকিৎসা নিচ্ছে। আর অপরদিকে দেখা যাচ্ছে যারা বেডে জায়গা পাচ্ছে না তারা দেখা যাচ্ছে যে চলাচল পথে অথবা হাসপাতালের যে মেঝেতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। এই বিষয়ে আমরা পটুয়াখালী যে হসপিটালের যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে আমাদের আগে গত বছর বা এর আগে কিন্তু আমরা 20টি বেড ছিল হামের জন্য, কিন্তু এবছর আমরা 60টি বেড বিপরীত 60টি বেড বরাদ্দ রয়েছে। যেহেতু হাম রোগীর সংখ্যা কিন্তু পটুয়াখালীতে দিন দিন বাড়ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো যদি এরকম যদি মহামারী বা আগামীতে যদি বেড়ে যায় হয়তো তারা আরো 20টি বেডের বরাদ্দ তারা রাখবে। এ বিষয়ে আমরা যারা এখানে যারা হাম রোগী চিকিৎসা নিতে আসছেন আমরা তার সাথে কথা বলছি, রোগী এবং রোগী স্বজনদের সাথে। তারা যে বিষয়টা জানিয়েছে যে এই যে তাদের চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে, অপরদিকে যারা চিকিৎসা দিচ্ছেন যারা ডাক্তার বা নার্স রয়েছে তাদেরও কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত মে মাসে কিন্তু একজন শিশু রোগী কিন্তু চিকিৎসা অবস্থায় হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে হামের সর্বশেষ। পটুয়াখালী থেকে সহকর্মী মনির হোসেন বাদল এবং এর আগে পিরোজপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক জিয়া। দ্বীপ জেলা ভোলায় গ্যাসের প্রাচুর্য থাকার পরও সময়োপযোগী পরিকল্পনার অভাবে গত 3 দশকে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্প কারখানা। অলস পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে ব্যবহারকারীর অপেক্ষায় বিতরণকারী প্রতিষ্ঠান। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। 1995 সালে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের আবিষ্কার করে বাপেক্স, যেখানে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রায় 14 বছর পর 2009 সালে শুরু হয় সেই গ্যাসের বাণিজ্যিক উত্তোলন। বর্তমানে এই ক্ষেত্র থেকে দৈনিক উত্তোলন হচ্ছে 122 মিলিয়ন ঘনফুট। বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 7টি শিল্প কারখানা ও 2344টি আবাসিক সংযোগে সরবরাহ করা হচ্ছে 70 থেকে 75 মিলিয়ন ঘনফুট। উদ্বৃত্ত থাকছে প্রায় 50 মিলিয়ন ঘনফুট।
শিল্প অঞ্চল। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ভোলাতেই শিল্প পার্ক করার ঘোষণা দেন। আমরা এটাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারে বলতে চাই, যাতে সরকার এটাকে বাস্তবায়িত করে। আজকে যে তারুণ্যের প্রতীক, তিনি এটাকে ফিল করেছেন, তাই বলেছে যে ভোলাতে ইকোনমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। তবে এই গ্যাস খুলনা বরিশাল নেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় না করে ভোলাতেই শিল্পায়নের দাবি ব্যবসায়ী নেতার। গ্যাসের মূল্য নির্ধারণ করেন, তারা হিসাব করে দেখেছেন যে এই বিপুল দাম না বাড়ে আমরা যদি এখানে গ্যাস দেওয়াতে, গ্যাসের অঞ্চল করাতে, এতে দেশ অনেক বেশি উপকৃত হবে। জমি দেওয়া থেকে শুরু করে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আমরা সরকারি সিদ্ধান্ত পাওয়া মাত্র আমরা এই বিষয়টি নিয়ে যথাসাধ্য দ্রুত কাজ করতে পারব। গ্যাস সম্পদকে ঘিরে ভোলার উন্নয়নের স্বপ্ন দীর্ঘদিনের। তাই এই গ্যাসকে শুধু উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকার গড়ে তুলবে শিল্প, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমন প্রত্যাশাই ভোলার মানুষের। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিভাগীয় সময় আরও থাকছে। ৩৭ বছরেও হয়নি সংস্কার, বেহাল ঝালকাঠি জেলা বাস টার্মিনাল। কর দিলেও মিলছে না ন্যূনতম সেবা, নতুন করে নির্মাণের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অদক্ষ চালক, সরু সড়ক, যত্রতত্র রিক্সা, অটোরিকশা পার্কিংয়ে দিন দিন ভোগান্তি বাড়ছে পিরোজপুরে। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এ কারণে যানজট লেগেই থাকছে শহরে, ঘটছে দুর্ঘটনাও। বিষয়টি সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। লিটন শেখ পিরোজপুর শহরে ২০ বছর ধরে রিক্সা চালাচ্ছেন। একসময় ফাঁকা রাস্তায় তিনি প্যাডেল দিয়ে রিক্সা চালিয়ে বেশ ভালোভাবেই সংসার চালাতেন, কিন্তু সময়ের বিবর্তনে ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা আসায় দিশেহারা তিনি। জেলা শহর পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় সরু রাস্তা আর প্রশস্ত করা সম্ভব হয়নি। তার উপর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয়। বাসায় যাওয়া যায় না, আর জ্যামের কারণে মেইনলি, আর আশেপাশে হাঁটার জন্য, আমাদের হাঁটার জন্য স্পেশাল কোনো স্পেসিফিক কোনো রাস্তা নাই, ফুটপাত নাই। রাস্তার দুই ধারে যে ইজি বাইকগুলো দাঁড়াই থাকে, অযথা দাঁড়াই থাকে। তবে পৌর প্রশাসক বলছেন যানজট দূর করা, রিক্সা ও অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ওই পৌরসভা কতটা যানবাহন নেয়ার ক্ষমতা রাখে, ওই সংখ্যক যানবাহনকে আমরা আলাদা করতে চাচ্ছি, এবং ওই যানবাহনের বাইরে অন্য কোনো যানবাহনকে আমরা পৌরসভার পেরিফেরির ভিতরে আসতে দিতে চাচ্ছি না। জেলায় প্রায় ৫,০০০-এরও বেশি রিক্সা, অটোরিকশা রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। ঝালকাঠিতে ৩৭ বছরেও তৈরি হয়নি আধুনিক বাস টার্মিনাল। অসংখ্য খানাখন্দে তৈরি হয়েছে মরণ ফাঁদ, অপেক্ষমান কক্ষ, পাবলিক টয়লেট সহ যাত্রী সেবার কিছুই নেই এখানে। এতে ভোগান্তিতে যাত্রী ও বাস শ্রমিকরা। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। একটু বৃষ্টি হলেই স্থানীয় কিশোর তরুণরা নেমে পড়ে কাদা পানিতে ফুটবল খেলতে। দেখে মনে হবে গ্রামের মাঠঘাট। এমন চিত্র প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌর বাস টার্মিনালের। কোনো প্রকার যাত্রী সেবার বালাই নেই বাস টার্মিনালটিতে। বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে আছে। অসংখ্য খানা খন্দে তৈরি হয়েছে মরণ ফাঁদ। বৃষ্টি নামলে কোনো যাত্রী ছাউনি নেই, বর্ষার সিজনে হাঁটু সমান পানি হয়। তবে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সিটিসিআরপি প্রজেক্টে প্রস্তাবনা চলে গেছে অলরেডি, এবং সার্ভে কাজ শেষ হয়েছে। এটা এখন ডিজাইন পর্যায়ে আছে। ১৯৮৮ সালে তৎকালীন খুলনা বিভাগীয় ডেভেলপমেন্ট বোর্ড একতলা একটি ভবন সহ ঝালকাঠি পৌর বাস টার্মিনালটি নির্মাণ করে। সময় সংবাদ, ঝালকাঠি। শত বাধা ও দারিদ্রতা কমিয়ে রাখতে পারেনি খুদে ফুটবলার নাদিরাকে। দিনমজুর বাবার সংসারে অভাব নিত্যসঙ্গী, কিন্তু মাঠে নামলেই নাদিরা হয়ে ওঠে এক দুর্দান্ত লড়াকো। পায়ের জাদুতে গোল হয়, দল জেতে, আর দর্শক মুগ্ধ হয় তার ফুটবল নৈপুণ্যে। জাতীয় দলে খেলতে চায় পিরোজপুরের নতুন কোণী স্পোর্টস সেরা নাদিরা। জিয়াউল হকের তথ্য, তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট।
মাথা গোজার ঠাঁই বলতে কেবল একটি ত্রাণের ঘর, অভাবের সংসার, তবুও সেই ঘর জুড়ে লুকিয়ে আছে বড় এক স্বপ্ন। সংগ্রাম আর সীমাবদ্ধতার মাঝেও ফুটবলকে আঁকড়ে ধরে এগিয়ে চলছে কিশোরী নাদিয়া আক্তার। সেই ফুটবলই যেন বদলে দিয়েছে তার জীবনের গল্প। সম্প্রতি পিরোজপুরে অনুষ্ঠিত নতুন করে স্পোর্টসের জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সবার নজর কাড়ে নাদিরা। সেমিফাইনাল ও ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড় স্বীকৃতির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছে সে। এরপর বরিশাল বিভাগীয় পর্যায়ে নিজের সেরাটা প্রমাণ করে ঢাকায় খেলার জন্য চূড়ান্ত হয়েছে। ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈখালী গ্রামের মোহাম্মদ দুলাল আকন ও শাহিদা আক্তার দম্পতির 4 সন্তানের মধ্যে তৃতীয় নাদিরা। ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। বাবা দিনমজুর হওয়ায় সংসারের অভাব লেগেই থাকে। বড় ভাই নাইম 8ম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে নেমেছেন কাজে। মেজো ভাই নাহিদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট ভাই এখনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তবে এই কঠিন বাস্তবতাও হার মেনেছে নাদিরার স্বপ্নের কাছে। ছোটবেলা থেকে ছেলেদের সঙ্গে মাঠে খেলতে ভালো লাগতো তার। 4র্থ শ্রেণীতে পড়ার সময় প্রথমবার স্কুল দলের হয়ে মাঠে নামেন। এরপর ধীরে ধীরে ফুটবলই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। সে যে জাতীয় পর্যায়ে যেতে পেরেছে এটার জন্য আমি খুবই খুশি হয়েছি। দোয়া করি যে ও যারা ভালোভাবে খেলে আন্তর্জাতিক পর্যায়ে চান্স পায়। আমি যে ওরে নিয়ে জাতীয় দলে যাব, আমার সেই অর্থ নাই। আমার যদি সহযোগিতা গ্রামবাসী করে তাহলে আমি যাইতে পারি। ফুটবল ক্রিকেট দোনোটাই আমার মেয়ে ফার্স্ট। তাই টাকা পয়সায় আগতে নেওয়া ঢাকা ইতে চান্স পাইছে। তাকে যদি সঠিকভাবে নার্সারিং করা হয় অবশ্যই সে ভালো দেশের সুনাম অর্জন করতে পারবে। নাদিরার খুব ইচ্ছা দেশের হয়ে জাতীয় নারী ফুটবল দলে খেলতে, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বাবার পক্ষে খেলার কোচিং করানো সম্ভব না। যদি ভালো প্রশিক্ষণ আর একটু সুযোগ পায় তাহলে অনেক দূর যেতে পারবেন নাদিরা। আমি অনেক ভালো ফুটবল খেলি। এখন নতুন করে স্পোর্টসে আমি খুব ভালো পারফর্ম করছি। সেখানে আমি গোল্ডেন বুট এবং ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ পাইছি। তাই বরিশালে গেছি, বরিশালে আমি চান্স পাইছি। আমি ঢাকা খেলার একবার সুযোগ পাইছি, ঢাকা খেলবো। তার যে স্কিল আছে, তার যে অ্যাবিলিটি আছে, তাকে যদি আমরা সুন্দরভাবে নার্সিং করতে পারি, আমার যেটা বিশ্বাস যে সে শুধু পিরোজপুর না দেশের নাম উজ্জ্বল করবে। স্বপ্ন আছে অদম্য ইচ্ছা শক্তিও। এখন শুধু প্রয়োজন একটু সহযোগিতা আর সঠিক প্রশিক্ষণ। তাহলে হয়তো একদিন জাতীয় দলের জার্সিতে দেখা যাবে পিরোজপুরের এই সংগ্রামী ফুটবলার। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণ সঙ্গে থাকলে বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালে ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। বাবুগঞ্জে সেনা মহড়া পরিদর্শন। টানা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি, তলিয়ে গেছে আমনের বীজতলা। ক্ষতির মুখে কৃষক, অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার শঙ্কা। এবং পটুয়াখালীতে কমছে না হামের প্রকোপ, হাসপাতালে নতুন করে ভর্তি 31 রোগী। পিরোজপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্ত 62। জ্বর হলে দ্রুত চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ। এই ছিল বিভাগীয় সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।